Welcome to New Horizon Academy. I am Rakib Islam, your English teacher, and today's topic is about voice change. So let's start. গতদিন আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ পড়িয়েছিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক ফর্মুলা বা বেসিক যে ধরুন সাধারণ সেন্টেন্স যেরকম সেই ধরনের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমি তোমাদেরকে শিখিয়েছি এবং আশা করছি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো, অনেক রেসপন্সও পেয়েছি। আজকে আমরা অন্য অন্য ধরনের বাক্য, যেমন কোনো বাক্যগুলোতে কি দেখা যায় দুটি করে অবজেক্ট থাকে, আবার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ওয়ান শুড দিয়ে কীরকমভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স থাকলে সেই ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেগুলো আমি পরপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা খাতা পেন নিয়ে ভিডিওটি দেখো, আশা করছি খুব সহজেই বুঝতে পারবে। এবং আমি প্রথম থেকেই তোমাদেরকে একটা কথা বলে আসছিলাম যে যদি তোমাদের কোনো টেন্স সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলেও টেন্স সম্পর্কে ধারণা না থাকলেও খুব সহজে তুমি প্রত্যেকটি ভয়েস চেঞ্জ কনফিডেন্সের সঙ্গে উত্তর করতে পারবে এবং 11-এর পরীক্ষাতে ভয়েস চেঞ্জ একটা থাকবেই। দেখো, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের, সেটা হচ্ছে ডাবল অবজেক্ট দিয়ে। একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটি অবজেক্ট থাকে, সেই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব। আমি ফার্স্ট একটা উদাহরণ দিই। একটা সেন্টেন্স লিখলাম, দে মেড হিম কিং। এই সেন্টেন্সের মধ্যে দেখো ভার্বটি হচ্ছে মেড, মেক, মেড, অর্থাৎ এটি ভার্বের 2 নম্বর ফর্মে রয়েছে। সাবজেক্ট রয়েছে দে, হিমটা হচ্ছে অবজেক্ট 1, এটাকে আমি অবজেক্ট 2 ধরছি। এবার ভয়েস চেঞ্জের আগে যেভাবে আমি তোমাদেরকে বলেছিলাম সেই ফর্মুলা অনুযায়ী করতে গেলে প্রথমে আমি 1 নম্বর রুলসে বলেছিলাম রুলে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। সেই সূত্র ধরে আমি প্রথমে এটাকে এখানে এবং এটাকে এখানে বসাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা আছে হিম, সেটাকে প্রথমে নিয়ে আসলাম, হি হয়ে গেল। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করলে আমরা হি থাকলে হয়ে যায় হিম। এখানে হিম আছে, তাহলে তার উল্টো কী করবো আমরা, হি, তাই হি বসালাম এবং বাই দেম বসিয়ে দিলাম এইদিকে। প্রথম কাজ হয়ে গেল, হিমটাকে এখানে সাবজেক্ট করলাম বলে হি হয়ে গেল এবং দেটাকে বাই দেম বসিয়ে দিলাম, দে থাকলে হয়ে যায় দেম। সেকেন্ড কাজ আমি বলেছিলাম সবসময় ভার্বের অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি থাকবে সেই ভার্বের থার্ড ফর্মটা লিখতে হবে। তাহলে মেডের থার্ড ফর্ম হচ্ছে মেড। দেখো, আমি এইটাকে বাদ দিয়ে ভাবছি, অবজেক্ট 2 যেটা আছে এটাকে তোমরা বাদ দিয়ে ভাবো যে সেন্টেন্সটা এই পর্যন্ত, সেটার ভয়েস চেঞ্জ ফার্স্ট করে নিই। এবার অ্যাক্টিভ ভয়েসে 1, 2, 3টে শব্দ রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে 5টা শব্দ হবে, কিন্তু এখানে হয়েছে দেখো 1, 2, 3, 4, অর্থাৎ একটি শব্দ কম আছে। সেই একটি শব্দ কি, একটি ভার্ব নিতে হবে। কি হিসাবে নিতে হবে, এখানে ভার্বটি 2 নম্বর ফর্মে ছিল, অর্থাৎ ভার্বটি যদি 2 নম্বর ফর্মে থাকে তাহলে ওয়াজ ওয়্যার বসাতে হবে। তাহলে হিয়ের পরে ওয়াজ হলো। এবার আমি অবজেক্ট 2 এর কাজটা করব। মনে রাখবে, আমি বারবার করে বলছি, অবজেক্ট 2 যেটা থাকবে, যেটাকে তুমি অবজেক্ট 2 ধরবে, সেটা সর্বদাই যেখানে তুমি ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছ তারপরে বসিয়ে দেবে। তাহলে কী হবে, কিংটাকে এখানে আমি বসিয়ে দিলাম, হলো। কী করলো তাহলে, উত্তর কী হলো, হি ওয়াজ মেড কিং বাই দেম। এটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার কোনটাকে অবজেক্ট 1 ধরবো, কোনটাকে অবজেক্ট 2 ধরবো, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। আমি বলবো সবসময় চেষ্টা করবে যেগুলো পার্সোনাল অবজেক্ট, কোনো ব্যক্তির নামের পরিবর্তে যেগুলো বসেছে, অর্থাৎ হিম, হি, শি, ইউ, দেম, এরকম যদি কিছু থাকে সেটাকে তোমরা অবজেক্ট 1 ধরবে। যেমন আমি এখানে হিম ছিল পার্সোনাল অবজেক্ট বলে আমি এটাকে অবজেক্ট 1 ধরেছি, এটাকে অবজেক্ট 2 ধরেছি। যদি তুমি বুঝতে না পারো বা সমস্যা হয় তাহলে কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটাকে অবজেক্ট 1 ধরবে, যে কোনো একটাকে অবজেক্ট 2 ধরবে। সেরকম একটা উদাহরণ আমি তোমার দেখাচ্ছি। দেখো,
হি গেভ মি আ ফ্লাওয়ার, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্বের 2 নম্বর, মি হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আগের বাক্যটাতে আমি এইটাকে অবজেক্ট 1 ধরেছিলাম, এটাকে অবজেক্ট 2 ধরেছিলাম, এবার আমি উল্টো করে ধরছি, এটাকে অবজেক্ট 2 ধরছি, এটাকে অবজেক্ট 1 ধরছি। সেক্ষেত্রেও একই সঠিক উত্তর হবে, হয়তো একটু শুনতে ভালো লাগবে না, কিন্তু সঠিক হবে। কি করবো, প্রথমে আমি এইটাকে আমি বাদ দিয়ে ভাবছি, আ ফ্লাওয়ারটাকে প্রথমে নিয়ে আসলাম, হি থাকলে হয়ে যায় হিম, তার আগে একটা বাই বসিয়ে দিলাম, হলো ফার্স্ট কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ভার্বের থার্ড ফর্ম কি, গিভ, গেভ, গিভেন, গিভেন বসালাম। এবার দেখো ভার্বের 2 নম্বর ফর্মে আছে, ভার্বের 2 নম্বর ফর্মে থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসাতে হবে, তাই তোমরা এখানে ফ্লাওয়ারের পরে ওয়াজ বসিয়ে দিলাম। এবং কি বলেছিলাম, যেখানে তুমি ভার্বের থার্ড ফর্ম বসাবে প্যাসিভ ভয়েসে, তারপরেই 2 নম্বর ভার্ব যেটা রয়েছে, 2 নম্বর অবজেক্ট যেটা রয়েছে সেটা বসাবে, অর্থাৎ আ ফ্লাওয়ার ওয়াজ গিভেন মি বাই হিম। এটা একটা হলো। এটাকে যদি তুমি অবজেক্টটাকে চেঞ্জ করতে, অবজেক্ট 1 এটাকে এবং অবজেক্ট 2 এটাকে যদি ধরতে, তাহলে হতো আই ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই হিম। এটা ছিল ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জের নিয়ম। ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয় আমি আরও একবার বলছি। ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় তোমরা যেটা অবজেক্ট 2 ধরবে সেটাকে সবসময় ভার্বের থার্ড ফর্মের পরে বসিয়ে দেবে। অবজেক্ট 2 বা এবং অবজেক্ট 1 কোনটাকে ধরবে, তাহলে যেটা অবজেক্ট, যেটা পার্সোনাল অবজেক্ট থাকবে সেটাকে চেষ্টা করবে প্রথমে অবজেক্ট 1 ধরার। আর ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমি কিন্তু বারবার করে দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে আমার এই ছকটির কিন্তু কাজে লাগছে, এই ছকটার কিন্তু কাজে, ওই জন্য আমি এটাকে বলবো, তোমরা একেবারে, আমি মজা করেই বলছি, TM, টানা মুখস্থ করো। টানা মুখস্থ নয়, অ্যাকচুয়ালি টোটালি মেমোরাইজড করে রাখবে এটা, তাহলে দেখবে একটা ভয়েস চেঞ্জে তোমাদের সমস্যা হবে না। এবার আমি ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জটা দেখালাম, এবার আমি তোমাদেরকে যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যগুলোর শুরু হয় ভার দিয়ে অথবা লেট দিয়ে, তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স, সেইগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে দেখো। একটা উদাহরণ দিই, ইম্পারেটিভ সেন্টেন্স আমি একদম সহজ এবং কমন একটা উদাহরণ দিচ্ছি, যেটা দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওপেন দ্য ডোর, এই ধরনের এই বাক্যটি দেখো একটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওপেন। যে সমস্ত সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয়, অ্যাকচুয়ালি এর আগে ইউ সাবজেক্টটি উজ্জ আছে। যাই হোক, এগুলো জানার দরকার নেই, এক্ষুনি ভয়েস চেঞ্জ করছি যেহেতু আমরা। তো এই ধরনের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বেসিক রুল রয়েছে, সেই রুলসটা ফলো করলেই সহজে হয়ে যাবে। সেটা কীরকম, এইটা হচ্ছে এর বেসিক রুল। প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই বাক্যের ভার্ব ছিল এইটা আর অবজেক্ট ছিল এইটা। প্রথমে কি বসাবো, লেট, তারপরে অবজেক্ট কি আছে, দি ডোর, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম ওপেন, ভার্বের থার্ড ফর্ম ওপেন। এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, দেখবে অনেকেই তোমরা লেট দিয়ে না করে এরকমভাবে করে দাও, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর বা ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর।
এইভাবে কিন্তু ভয়েস চেঞ্জ করলে সেটা হবে না। হবে কোন ক্ষেত্রে হবে, যখন কোনো সেন্টেন্সকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো না, সম্ভব না করা, তখনই তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অর্ডার টু বা ইউ আর অ্যাডভাইস টু দিয়ে ভয়েস চেঞ্জ করবে। এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করছি বুঝতে পারছো। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে এই অংশটুকু জাস্ট মুখস্থ করে রাখবে। প্রথমে লেট বসাবে, তারপরে অবজেক্ট বসাবে, একটা বি এবং ভার্বের থার্ড ফর্ম। এটা খুবই সহজ। তোমাদের 11-এর পরীক্ষাতে যে ধরনের ভয়েস চেঞ্জগুলো আসে সেটা আমি এক এক করে যাব। বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা 11-12-এ প্রায়ই আসতে দেখা যায়। এবার আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্সগুলো শেষে একটা করে জিজ্ঞাসা চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে তোমাদেরকে আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করা যায়, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে সেটাকে আমরা ইন্টারোগেটিভে ট্রান্সফার করি, সেই প্রসেসটা যদি একবার শিখে নিতে পারো তাহলে খুব সহজেই তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে। কীভাবে? আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ট্রান্সফার করবো অ্যাসার্টিভে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, সেটাকে আমি অ্যাসার্টিভে ট্রান্সফার করবো এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমি জানি, তাহলে খুব সহজে হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো টাইপের তোমরা জানো, একটা হচ্ছে ইয়েস নো টাইপের, একটা হচ্ছে WH টাইপ। অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো টাইপের, এবং যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি না, বা যে সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলি WH টাইপের কোশ্চেন। উদাহরণ দেখো, দেখো আমি দুটো সেন্টেন্স লিখলাম। ফার্স্ট সেন্টেন্স লিখলাম আর ইউ হ্যাপি, আর ইউ ওয়েল, যে কোনো ধরনের, এবং সেকেন্ড একটা বাক্য লিখলাম যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। দুটো দেখো, দুটো বাক্য দুটোই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ দুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এবার কিভাবে বুঝবো কোনটা ইয়েস নো টাইপের অর্থাৎ উইদাউট WH ওয়ার্ড আর কোনটা উইথ WH ওয়ার্ড বা WH টাইপের কোশ্চেন? দেখো, আর ইউ হ্যাপি, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি ভালো আছো, তুমি কি সুখে আছো, তাহলে তুমি যদি সুখে থাকো তাহলে তুমি অবশ্যই তাকে একটা শব্দ উত্তর দিতে পারো, হ্যাঁ আমি সুখে আছি। যদি না থাকো তাহলে না বলতে পারবে। তাই এই বাক্যটির উত্তর কিন্তু তুমি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারছো, তাই এটি একটি ইয়েস নো টাইপের কোশ্চেন। অ্যান্ড সেকেন্ড ওয়ান, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি নিশ্চয়ই হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে না, তাই সেক্ষেত্রে কি তোমার বাবার নামটা বলতে হবে। বা এখানে দেখো হোয়াট একটি WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে নিঃসন্দেহে সেটি একটি WH ওয়ার্ড টাইপের। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো টাইপ আশা করছি বুঝতে পারছো। এবার অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভে ট্রান্সফার হয় আমি তার বেসিকটা বলছি। প্রথমে যেটা হচ্ছে, যদি সেন্টেন্সের মধ্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমি উদাহরণ দিই তাহলে তোমাদেরকে আরও বুঝতে সুবিধা হবে। আমি একই ভার্বের তিনটে রূপ দিয়ে করলাম, তোমাদের আরও সুবিধা হবে। আর একটা বিষয় এক্ষেত্রে জানতে হবে তোমাদেরকে, যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনগুলো সেটা জানতে হবে। যেমন
ধরো am, is, are, was, were, has, have, had, can, could, shall, should, will, would, may, might, must, এইগুলো অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, এই টোটালটাকে এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলো রয়েছে সেইগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে শুধুমাত্র সেটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই নিয়ে আরও নেক্সট ক্লাসে আরও ডিটেলস আলোচনা করা যেতে পারে। আজকে দেখো, আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা তিনটে জিনিস নিয়ে আসি। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডিড আর ডাজ। ডু, ডিড, ডাজ। ডুটা কখন নিয়ে আসবো? V1-এ থাকলে, অর্থাৎ ভার্বটি যদি প্রেজেন্টে থাকে 1 নম্বর ফর্মে থাকে তাহলে ডু, ভার্বটি যদি 2 নম্বর ফর্মে থাকে অর্থাৎ পাঁচটা থাকে তাহলে ডিড, এবং ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে তখন হবে ডাজ। মনে রাখবে, যখন তুমি সেন্টেন্সের শুরুতে ডিড বসিয়ে দেবে তাহলে উত্তর লেখার সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ডাজ বসালে ভার্বের সঙ্গে যে এস বা ইএস যুক্ত ছিল সেটাকে বাদ দিতে হবে। দেখো, প্রথম আছে হি প্লেস ক্রিকেট। এর মধ্যে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কিচ্ছু নেই। কিন্তু কী রয়েছে? ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে আমি কী বসাবো? ডাজ। এই বসিয়ে দিলাম ডাজ। তারপর যা আছে দেখে হি, এইবার বসাতে হবে এখানে প্লে। এখান থেকে কিন্তু এই এস বা ইএসটাকে আমি বাদ দিলাম যেহেতু এখানে বসিয়ে দিয়েছি। ডাজ ই প্লে ক্রিকেট হলো। সেকেন্ড কী আছে দেখো, এর মধ্যেও নেই কোনো হেল্পিং ভার্ব এবং ভার্বটি 1 নম্বর ফর্মে আছে, তাই প্রথমে কী নিয়ে আসবো? ডু উই প্লে ক্রিকেট, জিজ্ঞাসা চিহ্ন। সেকেন্ড, ভার্বটি 2 নম্বর ফর্মে আছে, তাই কী বসাবো আমরা? ভার্বটি 2 নম্বর ফর্মে থাকলে ডিড, ডিড দে। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলাম প্লে, প্লে ক্রিকেট। হয়ে গেল। এইটা কেন দেখালাম? পরীক্ষাতে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তুমি যখন করবে তখন হয়তো তোমাকে এই টার্মে দেয়া থাকবে, ডু ই প্লে ক্রিকেট, এরকমভাবে দেয়া থাকে পরীক্ষাতে তোমার। তার ভয়েস চেঞ্জ করতে হবে, তোমরা যাতে ঘাবড়ে না যাও। ডু ইউ প্লে ক্রিকেট, ডু উই প্লে ক্রিকেট, এটার অ্যাসার্টিভ করলে উই প্লে ক্রিকেট হবে, এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য বললাম। কারণ তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছো, আর আমি একেবারেই প্রত্যেকটা ধরনের বাক্যের জন্য এক একটা রকম নিয়ম মুখস্থ করে ভয়েস চেঞ্জ করা, বা পরীক্ষার হলে গিয়ে কী হলো কোনো একটা নিয়মের একটা জায়গায় একটু তুমি ভুলে গেলে তখন তুমি ওই ভয়েস চেঞ্জটা করতে পারবে না। সুতরাং আমি নিয়মের দিকে একদমই যাচ্ছি না। এখনও পর্যন্ত যে কটা সেন্টেন্সে যে কত ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আমি করলাম তার মধ্যে আমি একটারও নিয়ম মুখস্থ করতে বলিনি, শুধুমাত্র কোনটা লেট দিয়ে যেটা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সেই একটা মাত্র নিয়ম আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। এবার আমি ডিরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের দিকে যাচ্ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ যেগুলো সেইগুলোর ভয়েস চেঞ্জের দিকে যাচ্ছি। এবং আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপের বাক্যগুলোর ভয়েস চেঞ্জটাই তোমাদেরকে দেখাবো। পরের ক্লাসে আমি ভয়েস চেঞ্জের WH টাইপের কোশ্চেনগুলো যেগুলো সেইগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, আমি একটা উদাহরণ লিখছি। ডু আই রিড পোয়েম একটা লিখলাম। এই বাক্যটা দেখে তুমি প্রথমে এই বাক্যটা যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয় তাহলে তুমি কি করবে? এই বাক্যটাকে অ্যাসার্টিভে ট্রান্সফার করবে। একটু আগেই শেখালাম তোমাকে যে এই বাক্যটার অ্যাসার্টিভ করলে কী হবে, জাস্ট ডুটাকে বাদ দিয়ে দাও, তাহলে হবে আই রিড পোয়েম।